আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে ঐকমত্য কমিশন। জাতীয় সনদ প্রস্তুতের পর ঘোষণা হবে ভোটের রোডম্যাপ। কমিটমেন্টটা যেহেতু আছে, তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছবে, তত দ্রুত জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে আশা করি। ঈদ সামনে রেখে রেলের প্রস্তুতি। আগামী সপ্তাহে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। কালোবাজারি রোড সহ সার্বিক নিরাপত্তায় থাকবে ভিজিল্যান্স টিম। 24 থেকে 30 মার্চ ঈদের সময়টা নির্ধারিত আছে। কালোবাজারি যেন না হতে পারে, এটি আমরা বিশেষভাবে দৃষ্টি রাখার পরিকল্পনা করেছি। বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের সাময়িক আশ্রয় পাওয়া প্রায় 2,40,000 ইউক্রেনীয়র অভিবাসন মর্যাদা। বিষয়টি নিয়ে পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা হবে জাতীয় সনদ, আর এর ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। যমুনা টিভিকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের 2 সদস্য। সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসতে যাচ্ছে ঐকমত্য কমিশন। এর মধ্যে দলগুলোর কাছে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশ পাঠানো শুরু হয়েছে। লাভলি বিথের রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 6 মাস মেয়াদী এই কমিশনের কার্যক্রম শুরু হয় 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে। তবে সেটি ছিল অনেকটা পরিচিতিমূলক সভা। এর মধ্যে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশের ছক করে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর কাছে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু করেছে কমিশন। সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো সুপারিশে রাখা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে দলগুলো প্রাথমিক মতামত জানাবে। এরপর শুরু হবে আলাদা আলাদা বৈঠক। সংসদের উচ্চকক্ষ, যেমন সংসদের এই যে নারীর প্রতিনিধিত্ব, বিরোধী দলকে ডিপটি স্পিকারের পদ দেওয়া, প্রধানমন্ত্রীর টার্ম লিমিট, এক ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলের প্রধান না হওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব যেগুলো রাজনৈতিক দলের উপর নির্ভর করবে। কি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা এটা বাস্তবায়ন করতে চান? এর মধ্যে থাকবে যে গণভোট দিয়ে হতে পারে, নির্বাচনের আগে গণভোটে হতে পারে, কিংবা ধরুন অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, নির্বাচিত সংসদ পরবর্তী সময় হতে পারে, আবার ধরুন একই সঙ্গে গণভোট এবং নির্বাচন হতে পারে। তো আবার ধরুন আমরা একটা সংসদ যেটা গণপরিষদ হিসেবে কাজ করবে। জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এই বিতর্কের পাশাপাশি সংবিধান সংস্কারের বেশ কিছু বিষয়ে ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ে ঐক্যমত না হলে কি হবে, প্রশ্ন ছিল কমিশনের সদস্যদের কাছে। আন্দোলনের আগে থেকেই বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা, অন্ততপক্ষে গত 1 দশক ধরে আমি জানি। তো তাহলে এই আকাঙ্ক্ষাটা যেহেতু আছে, আগ্রহটা যেহেতু আছে, কমিটমেন্টটা যেহেতু আছে, তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। এর বাইরেও যদি কিছু থেকে যায়, অবশ্যই কিছু থাকবে, তাহলে এগুলো থাকলেও জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়, তাই তো? সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। দলীয় স্বার্থ নিঃসন্দেহে এবং জাতির স্বার্থ, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থ, যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সেই সব বিবেচনা করে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এটা বলা দুরূহ। তো আমরা সেটাই নিরূপণ করার জন্যই আমরা এই প্রক্রিয়া অবলম্বন করেছি। কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন আর ফিরে না আসে, সংস্কারে এই লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছে কমিশন। সদস্যরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করছে জাতীয় সনদ ও সংসদ নির্বাচনের রোডম্যাপ। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছবে, তত দ্রুত একটা যেটা আকাঙ্ক্ষা, যে একটা
জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ হবে ঘোষণা করা হবে আশা করি। ঐকমত্য কমিশনের সংস্কারের চূড়ান্ত প্রস্তাব বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপরই ছাড়ছেন সদস্যরা। তাদের ঐকমত্য ছাড়া এগুলো বাস্তবায়ন করা সমীচীন নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেওয়া হয়েছিল এমন সতর্কবার্তাও। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলাকালে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিবিসি হার্ট টকের নতুন পর্ব। পডকাস্টে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ নানা দেশের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে জাতিসংঘের ক্ষমতা নিয়ে ফলকার তুর্ককে প্রশ্ন করেন উপস্থাপক স্টিফেন সাকার। উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ টানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করায় দেশটিতে রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। আপনি জানেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়, তাদের দমনে ব্যাপক নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার। তাদের কাছে বড় আশা ছিল জাতিসংঘ কি বলে, কি করতে পারে। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তাহলে তারা আর শান্তিরক্ষী পাঠাতে পারবে না। ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখলাম। ফলকার তুর্ক জানান, নতুন সরকার গঠন পরবর্তী সময়েও বাংলাদেশ ইস্যুতে খোঁজ রেখেছে জাতিসংঘ। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বললেন এবং পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করতে, সেখানে কি ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা অবস্থান নেয়, কথা বলায় এবং সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। অনিক রহমান, যমুনা নিউজ। ঈদযাত্রায় 14 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট। এ সময় মিলবে 24 থেকে 30 মার্চের টিকিটও। এছাড়া ঈদের আগের 3 দিনে থাকছে বিশেষ ট্রেন। অতিরিক্ত যাত্রী পরিবহনে আন্তনগর ট্রেনে যুক্ত হচ্ছে বাড়তি কোচ। রেল সচিব জানিয়েছেন, যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট কালোবাজারি রোধ সহ সার্বিক নিরাপত্তায় থাকবে ভিজিল্যান্স টিম। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। ঈদযাত্রায় প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগিতে মানুষ ছুটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় সবার আগে। তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার কঠিন লড়াই। ঈদযাত্রার জন্য আগামী 14 মার্চ থেকে অনলাইনে নামতে হবে সেই টিকিট কাটার যুদ্ধে। 14 মার্চ পাওয়া যাবে 24 মার্চের টিকিট, 25 মার্চের টিকিট 15 মার্চে, 26 মার্চের টিকিট 16 মার্চে, এভাবে 20 মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে। 24 থেকে 30 মার্চ এই সময়টুকু হচ্ছে ঈদের সময়টা নির্ধারিত আছে। কাজেই 24 তারিখের ঈদের যাত্রার জন্য তাহলে 10 দিন আগে 14 তারিখে টিকিট করতে হবে, 25 তারিখের জন্য 15 তারিখে টিকিট করতে হবে। যেই নিয়মটি বহাল আছে সেটি এভাবেই থাকছে। এবার ঈদের আগে আমাদের 7 দিন আগে আমরা টিকিট বিক্রি বিশেষ ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম হবে। প্রতিদিন সারা দেশে আন্তনগর ট্রেনে 35,500 যাত্রী যাতায়াত করে। ঈদে তা বেড়ে দাঁড়ায় 50,000-এর মতো। এজন্য 27 থেকে 30 মার্চ পর্যন্ত থাকছে বিশেষ ট্রেন। আন্তনগর ট্রেনে যোগ হচ্ছে বাড়তি কোচও। চাহিদা এতই বেশি, যাত্রীরা যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে যেতে পারে। প্রতিবারের মতো এইবারও আমরা আন্তনগর বিভিন্ন রুটে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা রাখব। বিশেষ ট্রেন যেটি থাকছে মোট
5 জোড়া মোট 10টি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেগুলো মূলত 27 এবং 28 মার্চে চলবে। কিন্তু 27-এ একটি চলবে, 28 মার্চে 4টি চলবে। টিকিট কালোবাজারি ও হয়রানি রোধে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এতে টিকিটের কালোবাজারি যেন না হতে পারে, এটি আমরা বিশেষভাবে দৃষ্টি রাখার পরিকল্পনা করেছি। যাত্রীদের নিরাপদ চলাচল যেন নির্বিঘ্নে হতে পারে। রেল সচিব জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো রিলিফ ট্রেনের ব্যবস্থা সহ থাকছে নানা কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিদিন ছিল ঘটনাবহুল। 7 মার্চ রেসকোর্স ময়দানে মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে যুদ্ধ প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, উইনস্টন চার্চিলের উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, জওহরলাল নেহরুর ট্রাস্ট ইউথ ডেস্টিনি, মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিমের মতো বিখ্যাত ভাষণের সাথে তুলনা করা হয় এই ভাষণটিকে। 18 মিনিটের ভাষণে 7.5 কোটি মানুষের স্বপ্ন, বঞ্চনা এবং রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন শেখ মুজিব। তিনি বললেন, পশ্চিম পাকিস্তান তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত হতে পারে, এই খবরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেডিকেল কলেজ বন্ধ না করে স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধনে অংশ নেন হাজারো মানুষ। তবে কর্তৃপক্ষ বলছে, একনেকে পাশ হলেই শুরু হওয়ার কথা কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। 2018 সালে নীলফামারী মেডিকেল কলেজের যাত্রা পাঠদান চালু করেই দায় সেরেছে পতিত আওয়ামী লীগ সরকার। 6 বছরেও নির্মাণ হয়নি স্থায়ী অবকাঠামো। অবকাঠামো না থাকা কলেজের সাথে হাসপাতালের দূরত্ব বিবেচনায় মানহীন আখ্যা দিয়ে নীলফামারী সহ একই সময়ে প্রতিষ্ঠিত 5টি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিতে পারে সরকার, এমন গুঞ্জনে শিক্ষার্থীদের সাথে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ। শিক্ষার্থীরা বলছেন, বিগত বছরে ভালো ফলাফল করলেও নীলফামারী মেডিকেলকে মানহীন আখ্যা দেয়া ষড়যন্ত্রের অংশ। তারা তো একটা আবেদন দেয়, এতদিন তাহলে আমাদের কলেজ মানসম্য ছিল, হঠাৎ করে কিভাবে আমাদের মেডিকেল কলেজটি মানহীন হয়ে পড়ে, সেই প্রশ্ন তো আমাদের মনেও আসে। তারা যে মানহীন দাবি করতেছে, তো সেটা কিসের সূচকে দাবি করতেছে সেটা সরকারকে ক্লিয়ার করতে হবে। আমাদের নিজস্ব মেডিকেল কলেজের জন্য জমি রাখা আছে, আমাদের ফান্ড আছে, আমাদের সবকিছু আছে, তারপরেও কেন এই মেডিকেল কলেজ বন্ধ করা হবে? মেডিকেল কলেজ বন্ধের অপতৎপরতা ঠেকানোর পাশাপাশি স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি আন্দোলনকারীদের। মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একটা পায়তারা চাচ্ছে, একটা চক্র। আমরা চাই এই মেডিকেল কলেজটাকে এখানে স্থায়ীকরণ করা হোক। বিগত 2018 সালে নীলফামারী মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, আর কোনো বিষয় যখন স্থাপিত হয়ে যায় এটাকে ধ্বংস করা মোটেও সমীচীন হবে না। নীলফামারী সরকারি মেডিকেল কলেজ যাতে কোনোভাবে বন্ধ না হয়ে অন্যত্র যেতে না পারে, অন্যত্র নিয়ে যেতে না পারে, সেটাই হচ্ছে মূলত আজকের এই দাবি। অধ্যক্ষ জানালেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি নির্ধারণ ও মাস্টার প্ল্যান অনুমোদন করা হয়েছে। একনেকে পাশ হলেই শুরু হবে উন্নয়ন কাজ। এই জমির ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে, তবে এই প্রকল্পটি এখনো একনেকে অনুমোদিত হয়নি। এই অনুমোদন একনেকের অনুমোদন পেলে এই প্রকল্পটি হয়তো বাস্তব রূপ লাভ করবে। 2021-22 শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 24টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করে নীলফামারী মেডিকেল কলেজ। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 4র্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, কয়েকদিন আগে বোনের বাড়িতে বেড়াতে যায় শিশুটি। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় তার বোনের শ্বশুর। এতে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। রাতেই অভিযুক্ত হিটু মিয়া এবং শিশুটির বোন জামাইকে আটক করে পুলিশ। এদিকে হিটু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতে সদর থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আমার বোনের শ্বশুর মেন আসামি,
উনি এই কাণ্ডটা ঘটায়। তা রাতের বেলায় এই জিনিসটা হয়, হওয়ার পরে সকালবেলায় মেয়ের শাশুড়ি মানে আমার বোনের শাশুড়ি ওকে নিয়ে হাসপাতালে যায়। যুক্তরাষ্ট্রের সাময়িকভাবে আশ্রয় পাওয়া প্রায় 2,40,000 ইউক্রেনীয়র বৈধ অভিবাসনের মর্যাদা বাতিলের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের এসব নাগরিক যুক্তরাষ্ট্রে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই কার্যকর করা হবে এই পরিকল্পনা। গেল সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। এরপরই ইউক্রেনের নাগরিকদের অভিবাসন বাতিলের পরিকল্পনার বিষয়টি সামনে এসেছে। Have lost contact with their loved ones. Since 2014, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ বিমান মহড়ায় অংশ নিল ইসরায়েল। বৃহস্পতিবার মহড়ার একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে মার্কিন সামরিক বাহিনীর একটি B-52 মডেলের বোমারু বিমানের সাথে ইসরায়েলের F-35I এবং F-15I মডেলের দুটি যুদ্ধ বিমানকে উঠতে দেখা যায়। ইরানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করাই এই মহড়ার উদ্দেশ্য, জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। বলা হয়, ইরানের ভূগর্ভস্থ এবং অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন বোমারু বিমান আঘাত হানতে সক্ষম।